कुछ तो बता जिंदगी अपना कहा जिंदगी তুমি কানে হাত দিছো কেন মা? কেন পাপা জোরে গান দিছে? পাপা জোরে গান দিছে বলে বেবি কানে হাত দিছে? হ্যাঁ। পাপা তোমার জন্য আর গান গাবো না? গাবো? গাবো নাকি না? না। গাবো না? কষ্ট পাইলাম কিন্তু পাপা কিন্তু কষ্ট পেলাম। কষ্ট পাবো? কষ্ট পাবো? তাহলে একটু এবিসিডি শোনাও তো। এ বি সি ডি। ওকে 1 2 3 একটু বলো। 1 2 3 বলো। 1 2 আলিফ বা বলতে পারো? আলিফ বা তাসা? আলিফ হুম বা হুম সা তাসা। তাসা হ্যাঁ জিম তারপরে অফিস। জিম অফিস। পাপা জিমে যাই বলে জিম অফিস বললা? আলিফ বা তাসা জিম অফিস। পাপা পাপা সকাল অফিসে যাও, পাপা সকালে জিম যাও। ও ওয়েল, বাসায় তো চলে আসছি এখন। রুকসানকে রেখে এখন একটু যাচ্ছি জিমের দিকে। বলতে পারেন যে ভাইয়া আপনার টাইম ম্যানেজমেন্ট খুবই খারাপ। আই এগ্রি, বিকজ এখন বাজে অ্যারাউন্ড 3টা। তো এই সময় জিমে যাওয়াটা আসলে কতটুকু যুক্তিগত, বাট আমার জন্য অনেক যৌক্তিক। কারণ হচ্ছে কি, আই রিয়ারলি গেট টাইম টু স্পেন্ড অ্যান আওয়ার ফর মাই সেলফ। ঠিক আছে? তো আসলে বয়স বাড়ার সাথে সাথে যখন জিমটা স্টার্ট করলাম তখন মনে হলো যে আসলেই বয়সটা মনে হয় বেড়ে গেছে, আর জীবনে আমার গায়ের শক্তি অনেকটাই কমে গেছে। এই ফিলটা আমার মনে হয় যারা জিম করে আমাদের এই বয়সে তারা খুব ভালো করে বুঝতে পারবে। এনিওয়েজ, কাম টু দ্য পয়েন্ট। অনেকের মনে হতে পারে যে ভাইয়া রুকসানকে কেন এইভাবে করে আপনি ফেলে দিলেন বাচ্চাটাকে সাইকেল থেকে। একটা জিনিস বলি, আমার মেয়ে অবশ্যই আমার রাজকন্যা, কিন্তু না আমি রাজা ভাই প্র্যাকটিক্যাল অর্থে, না আমার বউ রানী, না আমার কোনো রাজ বংশের মানুষ। আমরা আপনাদের মতনই আর 10টা সাধারণ মানুষের মতনই আমরা। তো আমি চাই রুকসান যেন ঠিক সেইভাবেই মানুষ হয় যেভাবে করে কিনা আর 10টা পরিবারের ছোট বাচ্চারা মানুষ হচ্ছে। বিকজ তাকে শিখতে হবে জীবনে যুদ্ধ বলতে বিষয়টা কি, যুদ্ধ কি জিনিস। চাওয়া মাত্রই হাতের কাছে কোনো কিছু দিয়ে দেয়া, এটা আসলে আমার লয়ের মধ্যে পড়ে না। হ্যাঁ, আমি যখন ভালোবাসি আমার পরিবারের মানুষকে আমি প্রচণ্ড রকমের ভালোবাসি, কিন্তু যেখানে আমাকে শক্ত হইতে হয় সেখানে আমার থেকে শক্ত আর কেউ হইতে পারে না। তো এই জিনিসটা রুকসানের বুঝতে হবে। এই যে আমি আজকে ভিডিও করছি, হয়তো বা 10 বছর পরে যখন আমার মেয়ে সব কিছু বুঝবে তখন হয়তো বা এই ভিডিওটা দেখলে সে বুঝতে পারবে যে তার বাবা মা আসলে কীরকম সন্তান চেয়েছে, আর সেই 10 বছর পরে সে নিজে উপলব্ধি করতে পারবে যে সে আসলে কীরকম সন্তান আসলে হতে পেরেছে। হায়াত আল্লাহ তাআলার উপরে। কিন্তু আজকে আমি যদি বেঁচে না থাকি, আমার মেয়েকে কিন্তু একাই বাঁচতে হবে, তাকে একা যুদ্ধ করতে শিখতে হবে। কোনো কিছু সহজে পেয়ে গেলে সেই জিনিসের কোনো মূল্য থাকে না। কোনো জিনিস আপনি যখন অনেক স্ট্রাগল করে পাবেন সেই জিনিসের মূল্য কেউ সহজে, মানে কি বলে ওইটাকে, এসব প্রাইসলেস। সেই জিনিসটা আসলে একেবারে প্রাইসলেস হয়ে যায়, প্রাইসলেস বিষয়টা থাকে। তো আমি অত মোটিভেশনাল কথা পারি না। রুকসানকে অনেক কষ্ট করতে হবে, রুকসানের জন্য আপনারা দোয়া করবেন। বিকজ ইন ফিউচারে আমার এই চ্যানেলটা রুকসানই চালাবে, আমি হয়তো আর চালাবো না।
যখন সে বুঝতে পারবে, বলতে পারবে। আরেকটা বিষয় কি, সাইক্লিং ওকে শিখতেই হবে। ইটস আ পার্ট অফ হার জব, জব বলছে, পার্ট অফ হার লাইফ। তার লাইফের একটা অংশ সাইক্লিং, বিকজ তার বাপ মোটর বাইকের ভক্ত। মেয়েকেও মোটর বাইক চালানো শিখতে হবে অ্যাট এনি কস্ট। মাও পারে, বাপও পারে, মেয়েকে আরও বেশি পারতে হবে। সো সেই প্ল্যাটফর্ম আমি রুকসানকে করে দিতে চাই। আরেকটা বিষয় হচ্ছে কি, আমি যখন সাইকেল কিনতে যাই, আমার জীবনের প্রথম সাইকেল, আমার বয়স তখন 5 বছর, ইট ওয়াজ ব্যাক ইন 1995। BMX এর সাইকেল, গুলশান ডিসিসি মার্কেটের থেকে আব্বুর কিনে দেওয়ার কথা, আমাকে নিয়ে গেছে আম্মু সহ। সেই সাইকেলের দাম তখন চাইছিল 2200 কি 2300 টাকা, বাট দামাদামি করে আমার বাপের সাথে বনে নেই, এই কারণে আমার বাপ জিদ করে সাইকেল কিনে নাই, যে এত দাম দিয়ে ছেলেকে সাইকেল কিনে দেওয়ার কি দরকার, এখন কেন দরকার, হাত ভাঙবে, পা ভাঙবে, এই ভাঙবে, ওই ভাঙবে। আমি কাঁদতে কাঁদতে শেষ, বেবি ট্যাক্সিতে করে উত্তরা ব্যাক করতেছিলাম। আমার কান্না দেখে এক পর্যায়ে এয়ারপোর্টের ওইখানে আসার পরে দেখি আমার মাও কাঁদতেছে, যে বাচ্চাটাকে কেন কিনে দেওয়া হইলো না। যাই হোক, পরে আমার জিদেরই জয় হয়েছে। পরের তার কিছুদিন পরে সে গিয়ে আমাকে সহ গিয়ে পার্পল কালারের BMX এর একটা সাইকেল কিনে দেয়। তো ওই 2200 টাকা নিছিল। তো এটা হচ্ছে আমার জীবনের প্রথম সাইকেল, ব্যাক ইন 1995। তখন অনেক স্বপ্ন দেখছিলাম, অনেক টার্গেট করছিলাম যে আমার একদিন বাইক হবে, অনেকগুলা বাইক থাকবে, আমি এখানে ওখানে ঘুরবো। আলহামদুলিল্লাহ সেই টার্গেট আমার পূরণ হয়েছে। কেন আমি টার্গেটের কথা বলছি, কেন আমি গোলের কথা বলছি শুরু থেকে, সেটা নিয়ে আমি পরবর্তীতে আপনাদেরকে জানাচ্ছি। বিকজ আমি চাই আমার ভিডিও থেকে যদি আপনারা কোনো কিছু নাই শিখেন, বা আমি যদি আপনাকে কিছু নাই শিখাইতে পারি, তাহলে এই ভিডিও করার আমার কোনো দরকার নাই। ওই কোমর দুলায় টিকটক আর হচ্ছে গিয়ে এইটা ওইটা, এইসব ভাই ভালো লাগে, আমারও ভালো লাগে, কিন্তু এইসব আমি দেখাইতে চাই না। হ্যাঁ, হয়তো বা দেখাবো, কিন্তু কাজের ফাঁকে কথার মাঝখানে এই জিনিসগুলো দেখে, যে একটু পরে জিমে যাবো, জিমে একটু দেখবেন ডাম্বেল ডুম্বেল উঠাইতেছি, একটু স্লো মোশনে ভিডিও হইতেছে, দৌড়াইতেছি, একটু না রাখলে তো আসলে ভিডিও দেখতে ভালো লাগে না। খালি শুধু লবণ দিয়ে বানাইলেই তো ভালো লাগবে না, চিনিও দিতে হবে, বিভিন্ন রকমের ইনগ্রিডিয়েন্টসও দিতে হবে খাবারে। তো সব কিছু সংমিশ্রণ থাকবে। যাই হোক, অনেক কথা বলে ফেলছি, গাড়ি ড্রাইভ করতেছি যদিও এই টাইমটাতে। তো কথা হচ্ছে পরবর্তীতে গিয়ে।
ব্লগ তো চলছেই, তার মধ্যে আপনাদেরকে ছোট্ট একটা ইনফরমেশন দিতে চাই। এখন যে কেকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেড ভেলভেট কেক। এটা কিন্তু সম্পূর্ণ ক্রিম চিজ দিয়ে করা। এটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভার এবং এইটা কিন্তু রুকসানের জন্য স্পেশাল করে করা, এবং এইটার মধ্যে সম্পূর্ণ হোয়াইট চকলেট গানাশ দিয়ে এবং হুইপ ক্রিম দিয়ে কেকটা করা। এটা হচ্ছে চকলেট কেক। এইটার ভিতরটা সম্পূর্ণ আপনার হুইপ ক্রিম এবং চকলেট ক্রিম দিয়ে করা। আপনারা এই মজার কেকগুলো পেয়ে যাবেন কোথায় জানেন? প্রিটি বেক বাই ভাবনাতে। আপনারা যে কোনো ফ্লেভার যে কোনো সময় আপনারা অর্ডার দিয়ে কিন্তু নিয়ে নিতে পারবেন একদম হোমমেড কেক। আমরা এখন হ্যাপি করব। রুকসান কিন্তু কেকের গন্ধ পেয়ে চলে আসছে। আমরা এখন ভ্যানিলা কেক দেই। আমার মেয়ের কিন্তু প্রতিদিনই বার্থডে, বুঝছেন? ওকে 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 ওকে। আমি এখন ট্রাই করব রেড ভেলভেট কেকটা। আমার আসলে রেড ভেলভেটের ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে। আমি যেহেতু ডায়েট করি, এটা কিন্তু সুগার খুবই কম দেয়া এবং একদম পারফেক্ট। এটা পুরা চকলেট গানাশ দিয়ে ভিতরে করা। আমার জামাই সবচেয়ে পছন্দের ফ্লেভার, পুরাটা চকলেট গানাশ দিয়ে করা, আর উপরে কিন্তু সম্পূর্ণ চকলেট চিপস। ওয়েল, আজকের দিন প্রায় শেষ হয়ে যাচ্ছে। এশাকে নিয়ে একটু 300 ফিটে আসছি, কাশফুলের সাথে ছবি তুলবে। পেজে টেজে পেয়ে যাবেন, ইউটিউবে পেয়ে যাবেন, সব জায়গায়। লাস্ট একটা কথা আমি একটু বলতে চাই, যেটা বলছিলাম যে কেন আমি এত টাইম, গোল, অ্যাচিভমেন্ট এগুলো নিয়ে কথা বলতেছিলাম। রিসেন্টলি আমাদের তো অফিসে সবসময় ট্রেনিং দেয় যে আসলে কিভাবে করে আমরা কোম্পানির জন্য ভালো কাজ করতে পারি, কিভাবে করে আমরা নিজের জন্য নিজের সেলফ ডেভেলপমেন্ট, নিজের লিডারশিপ আমরা গ্রো করতে পারি। সো এরকমই একটা ট্রেনিং আমি পেয়েছি। I find it very interesting এবং এটা very recently I have attended. তো I thought why not I share with you guys so that আপনাদেরও যেন কাজে আসে। ফার্স্ট অফ অল যেটা হচ্ছে কি, এটা আপনার ইন্টারনেটে সার্চ করলেই পাবেন। এটা বিভিন্ন ধরনের মানুষ আছে যারা হচ্ছে গিয়ে টাইম ম্যানেজমেন্ট নিয়ে অনেক অ্যানালাইসিস করে, থিসিস করে। সো তাদের কাছ থেকে পাওয়া তথ্যগুলো নিয়েই কিন্তু সাজানো হয়েছে, উইচ ইজ আ টাইম অ্যালোকেশন ম্যাট্রিক্স। আমি একটু এটা ফোকাস করতে চাই। সো যেটা দেখতে পাচ্ছেন যে আমাদের লাইফে এটাকে একটা কোয়াড্রেন্টে করা হয়েছে, ইম্পর্ট্যান্ট, নট ইম্পর্ট্যান্ট, আর্জেন্ট, নট আর্জেন্ট। ওকে, সো দিস ইজ Q1, দিস ইজ Q2, দিস ইজ Q3 অ্যান্ড দিস ইজ Q4। এই চারটা কিউয়ের ভেতরেই কিন্তু আসলে আমাদের পুরো লাইফটা ঘুরে। এটা হচ্ছে কি, আপনি যদি ইফ ইউ গিভ আ কাউন্ট যে আসলে সারা দিনে আপনি কী কী করছেন, কখন উঠছেন, ঘুমাচ্ছেন, এগুলোকে আসলে বিভিন্ন ম্যাট্রিক্সে ফেলা হয়েছে। Q1 কোনটা, উইচ ওয়ান ইজ আর্জেন্ট অ্যান্ড ইম্পর্ট্যান্ট, উইচ ওয়ান ইজ ইম্পর্ট্যান্ট বাট নট আর্জেন্ট, উইচ ওয়ান ইজ নট ইম্পর্ট্যান্ট বাট আর্জেন্ট, এবং লাস্ট যেটা সেটা হচ্ছে কি উইচ ইজ আইদার নট ইম্পর্ট্যান্ট অর নট আর্জেন্ট। ঠিক আছে? সো এইটাকে যদি বিশ্লেষণ করা যায়, ট্রাস্ট মি গাইস, আপনারা আপনাদের টাইম খুব সুন্দর ম্যানেজ করতে পারেন। বাট এইটা যে ফর্মুলা এখানে দেওয়া হয়েছে, এটা টোটালি হচ্ছে আপনার প্রফেশনাল লাইফের উপরে, নট অ্যাবাউট ইউর পার্সোনাল লাইফ। পার্সোনাল লাইফের কথা চিন্তা করলে এইটা একদম উল্টায় যাবে, মনে হবে যে তাহলে তো পার্সোনাল লাইফ, সংসার জীবন কিচ্ছু করা লাগবে না, সারাদিন অফিস নিয়ে পড়ে থাকতে হবে। বাট এটা হচ্ছে কি, আপনি প্রফেশনালি ইফ ইউ হ্যাভ আ গোল ইন ইউর লাইফ অ্যান্ড ইউ ওয়ান্ট টু অ্যাচিভ ইট, আপনাকে এটা ফলো করলে ইট উইল হেল্প ইউ আ লট টু গো বিয়ন্ড ইয়োর গোল, বা গোলের কাছাকাছি আপনি রিচ করতে পারবেন, এরকম একটা বিষয়। সো আমি একটু শর্টকাটে বলে দিই, ইম্পর্ট্যান্ট অ্যান্ড আর্জেন্ট ওয়ার্ক হচ্ছে ইটস অল রিলেটেড টু ইয়োর অফিস ওয়ার্কস। হ্যাঁ, আপনি যদি ভবিষ্যৎ পরিকল্পনা করতে চান, লাইক আফটার 6 months আই ওয়ান্ট টু স্টার্ট দিস প্রজেক্ট, আই উইল বি ডুইং দিস, আমি এই অ্যানালাইসিস করব, আমি এইটা শর্ট অ্যানালাইসিস করে রাখবো, এইটা করব, ওইটা করব, সেটা চলে যাবে হচ্ছে গিয়ে দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট বাট নট আর্জেন্ট, বিকজ এই মুহূর্তে আপনার লাগছে না। এই মুহূর্তে যেগুলো করি আমরা, ইমেল চেক করি, বসের সাথে কথা বলি, প্ল্যানিং করি, প্রোগ্রাম এক্সিকিউট করছি, মার্কেট অ্যাক্টিভিশনে কাজ করছি, এই ইভেন্ট করছি, বা কোনো সেমিনার করছি, কোনো মিটিং করছি, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বানাচ্ছি, সেই জিনিসগুলো ইটস ইম্পর্ট্যান্ট অ্যান্ড আর্জেন্ট। ওকে, সো আপনাকে প্রায়োরিটাইজ করতে হবে আপনার কাজগুলোকে কীভাবে করে আপনি করতে পারেন, এবং যেগুলো অ্যানালাইসিস থাকে, প্ল্যানিং থাকে, আপনার কোচিং করতে হবে, আপনার শেখার আছে, কাজ রিলেটেড, দ্যাট গোজ আন্ডার
ইম্পর্ট্যান্ট বাট নট আর্জেন্ট। আচ্ছা, নট ইম্পর্ট্যান্ট বাট আর্জেন্ট সেগুলো কি, উইচ ইজ Q3। সেটা হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া। এশাকে নিয়ে এই যে ঘুরতে আসছি, আজকে সারাদিনে যা যা করছি আমি সবগুলা Q3। যদি প্রফেশনালি আমি আমার এই কোয়াড্রেন্টে যদি চিন্তা করি, আজকে সারাদিনে যা যা করছি সবই হচ্ছে আমার Q3-র মধ্যে, যেটা আমার লাইফের প্রফেশনাল গোলের মধ্যে কোনোভাবেই মিলে না, কোনোভাবেই যায় না। হ্যাঁ, খাওয়া দাওয়া, বাড়ির বিল পেমেন্ট করা, ট্রাভেলিং করা, বাচ্চাদের টেক কেয়ার করা, এই সব কিছু। হ্যাঁ, আরেকটা হচ্ছে লাস্ট Q4, আমি শর্টে শেষ করে দিচ্ছি, নট ইম্পর্ট্যান্ট নট আর্জেন্ট। এইটা হচ্ছে আমার দুলাভাইয়ের তালাতো শালির মেয়ে আসতেছে। কোথায় আসতেছে? আমার বাসায় আসতেছে। এই জন্য আমি বসে রয়েছি সে কখন আসবে, হ্যাঁ তার সাথে দেখা করব, বা তাকে আই হ্যাভ টু পিক সামওয়্যার অ্যান্ড ড্রপ সামওয়্যার। সো এই ধরনের আলতু ফালতু কাজ হচ্ছে গিয়ে টোটালি Q4-এর মধ্যে পড়ে। আমার মনে হয় আমাদের লাইফে Q4-এর এরকম কোনো কাজ আমরা এত দিয়ে করি না। সো এই হচ্ছে কি আসলে টাইম অ্যালোকেশন ম্যাট্রিক্স। কেন বলতেছি? বিকজ আমি নিজেই টাইম পাই না আপনাদেরকে টাইম দেওয়ার জন্যে। আই হোপ আজকের ভিডিওটা ভালো লাগছে, কিছু হলেও শিখতে পারছেন। না শিখতে পারলে সেটাও আমাকে বললেন, সেটারও দায়ভার আমার, আমি সেটা দায়ভার নিয়ে নিব। আকাশটা অন্ধকার হয়ে যাচ্ছে, হুদাই সানগ্লাসটা পরে আছে, একটু ভাব মারলাম আর কি, নাহলে তো একটু সুন্দর টুন্দর লাগলে একটা ব্যাপার স্যাপার আছে। এনিওয়েজ, স্টে সেফ এবং এশাকে থ্যাংক ইউ। ও এতক্ষণ ধরে ক্যামেরা পিছনে ধরে রাখছে, একদম ঘেমে গেছে, দেখেন একদম ঘেমে গেছি। আল্লাহ হাফেজ।